উন্নয়নের মাপকাঠিতে যদি মানে ভোট দেওয়া যেত বা ভোট হতো, তাহলে এরশাদ সাহেব 100 বছর এ দেশে ক্ষমতায় থাকে। বাংলাদেশে একমাত্র পরিচ্ছন্ন রাজনৈতিক দল জাতীয় পার্টি, একমাত্র ইসলামের জন্য যদি কোনো কিছু করে থাকে জাতীয় পার্টি করেছে। রাষ্ট্রধর্ম ইসলাম করেছে একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টির সরকারে থাকা অবস্থায় 9 বছরে সুশাসন প্রতিষ্ঠিত করেছিল। রংপুর মেডিকেল ইউনিভার্সিটির জন্য এরশাদ সাহেব একটা ডিউ লেটার শেখ হাসিনাকে দিয়ে গেছে। রুহুল আমিন হাওলাদার এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মাধ্যমে আমার প্রথম সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টিকে দোসর বলছিল। প্রথম অবস্থায় আমি বলবো জাতীয় পার্টির দোসর নয়। জুলাইয়ের বিপ্লবে জাতীয় পার্টি আমাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। জাতীয় পার্টি এই আন্দোলনে 2 জন নেতা শহীদ হয়েছেন। আমাদের 23 নং ওয়ার্ড জাতীয় পার্টির আমাদের মিরাজুল, 23 নং ওয়ার্ডের মিরাজুল প্রচার সম্পাদক জাতীয় পার্টির, সে শহীদ হয়েছে। আমাদের অটো শ্রমিক পার্টির রংপুর মহানগর কমিটির সদস্য মানিক মিয়া শহীদ হয়েছে। আমাদের এই আন্দোলনে আমাদের 4 জন ছেলে জেল খেটেছে, কারাবন্দী হয়েছে, কারা নির্যাতিত হয়েছে। জুলাই বিপ্লবে 142 জনের নামে মামলা হয়েছে। তার মধ্যে নির্যাতিতদের মধ্যে প্রথম সারিতে আমাদের ইসুফ আহমেদ, যুব সংহতি রংপুর মহানগরের কনভেনার ইসুফ আহমেদ কারা নির্যাতিত হয়েছে। তারপরে আমাদের কারা নির্যাতিত হয়েছে আমাদের আরিফ আলী, বর্তমান কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য সচিব, তদানীন্তন ছাত্র সমাজের রংপুর জেলার সদস্য সচিব ছিলেন, সে কারা নির্যাতিত হয়েছেন। আমাদের ছাত্র সমাজের আলমগীর ইসলাম জসিম, রংপুর মহানগরের বর্তমান সভাপতি, তখন সাধারণ সম্পাদক ছিল, জসিম কারা নির্যাতিত হয়েছে। আমাদের শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সমাজ মিয়া আমাদের কারা নির্যাতিত হয়েছে। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছে, যে সকল ছাত্ররা জনতা যে আন্দোলনের শরিক ছিল, সে সময় তাদেরকে শেল্টার দেওয়া থেকে আরম্ভ করে ব্যানার ফেস্টুন নিয়ে সরাসরি অংশগ্রহণ করেছে জাতীয় পার্টি। এর ডকুমেন্টারি এভিডেন্স আমাদের রংপুরের সকল সাংবাদিকদের কাছে আছে এবং আমাদের কাছেও আছে। তা আমাদেরকে দোসর বলা হয়। আমরা কিন্তু 18 সালের যে নির্বাচন, 14 সালের নির্বাচনে আপনারা দেখেছেন যে 14 সালের নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না, এরশাদ সাহেব নির্বাচনে যাবে না। এরশাদ সাহেবকে সিএমএইচে বন্দি করে নিয়ে যাওয়া হলো। রাত 1:30টার সময় তার প্রেসিডেন্ট পার্কের বাড়িধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবন থেকে রাত 1:30টার সময় বের করে নিয়ে গেল জোর করে। সেখানে হাজার হাজার নেতাকর্মীর গাড়ির সামনে শুয়ে পড়ছে, এরশাদ সাহেবকে যেতে দেবে না। রওশন এরশাদের নেতৃত্বে রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নু, এই গ্রুপটা যেটা জাতীয় পার্টির থেকে আলাদা হয়ে গেছে, আলাদা জাতীয় পার্টি গঠন করছে, তারাই সেই সময় দালালিটা করেছে। তারা নির্বাচনে গিয়েছে, এরশাদ সাহেব নির্বাচনে যায়নি। 18 নির্বাচনে এরশাদ সাহেব, তখন নির্বাচনে আমাদের যাওয়ার কথা ছিল না, তারপরেও আমরা 18 নির্বাচনে যখন বিএনপি পার্টিসিপেশন করেছে, জামাতে ইসলাম পার্টিসিপেশন করেছে, চরমোনাই পার্টিসিপেশন করেছে, 14 নির্বাচনে চরমোনাই পার্টিসিপেশন করেছে, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন। যে আমরা কিন্তু 14 নির্বাচনে এরশাদ সাহেব ঘোষণা দিয়ে প্রত্যাহার করেছে। আমাদের 242 জন প্রত্যাহার করে নিয়েছে, আর বাকি ছিল 40 জন বা 42 জন ওরা এমপি হয়েছে রওশন এরশাদের নেতৃত্বে। কিন্তু আমাদের 242 জন প্রত্যাহার করে নিয়েছে 14 নির্বাচনে। 18 নির্বাচনের কথা তো বললাম যে সবাই পার্টিসিপেশন করছে, আমরা করছি। জাতীয় পার্টি একটা নির্বাচন, জাতীয় পার্টি 15 ফেব্রুয়ারি নির্বাচন, যেটা অবৈধ নির্বাচন ছিল বিএনপি সরকারের, সেই নির্বাচনে জাতীয় পার্টি পার্টিসিপেশন করেনি। তাছাড়া স্বাধীনতার পরে জাতীয় পার্টির জন্ম হওয়ার পর থেকে জাতীয় পার্টি প্রত্যেকটা নির্বাচনে পার্টিসিপেশন করেছে। 24-এর নির্বাচনে আমরা যাব না। জিএম কাদের সাহেবের অফিসে আপনার 2 থেকে 250 পুলিশ, আর ডিজিএফআইড 12 থেকে 14 জন অফিসার যে জিএম কাদেরকে অফিসে বন্দি করলো। আমাদের মোস্তাফিজুর রহমান মোস্তফা, রংপুর সিটি কর্পোরেশনের তদানীন্তন মেয়র, উনিও ওখানে উপস্থিত ছিল। তাদেরকে গৃহবন্দী করে নির্বাচনে আমাদের জাতীয় পার্টিকে নিয়ে 5টার সময় প্রত্যাহারের ডেট, যেদিন আমরা প্রত্যাহার করব, প্রত্যাহারের চিঠি জিএম কাদের সাহেব টাইপ করে মোস্তাফিজুর রহমান মোস্তফার কাছে দিয়ে দিছে। মোস্তফা সাহেব এবং আমাদের দপ্তর সম্পাদক যে নির্বাচন কমিশনে দিয়ে দেবে যে জাতীয় পার্টি নির্বাচন করবে না। ঠিক সেই মুহূর্তে মোস্তফা সাহেবকেও গৃহবন্দী করে রাখা হয়েছিল। পুলিশ প্রশাসন এবং ডিজিএফআই লোকজন কোনো রুম থেকে কাউকে বের হতে দেয়নি।
পাঁচটা যখনই ক্লোজ হয়ে গেছে, 5টার সময় যখন সময় পার হয়ে গেছে, তখন জাতীয় পার্টিকে ও নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, জিমকাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা তো সমস্ত টেলিভিশনে প্রচার হয়েছে। তারপরও কেন জানি আমাদের অন্যান্য সকল বাংলাদেশের রাজনৈতিক দল আমাদেরকে দোসর বলে। জামাত ইসলামকে যখন নিষিদ্ধ করলো, জিএম কাদের একমাত্র ব্যক্তি যে জিএম কাদের বলেছে যে জামাতের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, জামাত ইসলামের নিষিদ্ধের ব্যাপারে জিএম কাদের প্রথম প্রতিবাদ করেছে। আমাদেরকে দোসর বলার পিছনে কারণটা, মেইন যে কারণটা, সেই কারণটা হচ্ছে যে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ ছিল। যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা রয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তা জাতীয় পার্টি এখন যদি ভোটে নির্বাচনে অংশগ্রহণ করে, তো জাতীয় পার্টি যদি বিরোধী দলের আসনে যায়, এখানে বাস্তবতার দিক থেকে বিবেচনা করলে সরকারে বিএনপির আসার সম্ভাবনা বেশি। এটা সবাই জানে, সবাই বলবে যে বিএনপির আসার সম্ভাবনা বেশি। তো জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে। সেই কারণে জাতীয় পার্টিকে, যাতে বিরোধী দলের আসনে জাতীয় পার্টি না যেতে পারে, সেই কারণে জাতীয় পার্টিকে কোণঠাসা করার জন্য একটা আমাদের রুহুল আমিন হাওলাদার এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মাধ্যমে আমার প্রথম সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টিকে দোসর বলছিল। তারা তাদের কাছ থেকে বেনিফিটেড হয়েই আমার মনে হয় যে তারা এই কাজটা করেছে। আসলে জিএম কাদেরকে নির্বাচনে পরে পাওয়া যায় না, এই কথাটা ভুল। জিএম কাদের প্রত্যেকটা ব্যবসায়ীদের কাছে আপনারা জানতে পারবেন যে নির্বাচনে জিএম কাদের নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটা ব্যবসায়ী সংগঠনের কাছে নিজে গিয়েছে। প্রথমে যেটা নির্বাচিত হওয়ার আগে গিয়েছে, নির্বাচিত হওয়ার পরে গিয়েছে। এবং আমাদের রংপুরে যত মসজিদ মাদ্রাসা আছে, এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, মন্দির আছে, প্রত্যেকের সাথে জিএম কাদেরের একটা পার্সোনালি যোগাযোগ আছে এবং প্রত্যেকে অনুদান জিএম কাদেরে পেয়েছে। জিএম কাদেরের ডিউ লেটার, একটা এমপির ডিউ লেটারটা সবসময় আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়। সেই প্রয়োজনটা আমরা কিন্তু যদি জিএম কাদের সাহেব অনুপস্থিত থাকে আমাদেরকে জানালে আমরা সাথে সাথে ডিউ লেটারটা ব্যবস্থা করে দিই। যেমন জিএম কাদের সাহেব আগের এর লাস্ট পার্লামেন্টে যখন হলো, আমাদের টিসিবির ডিলার রংপুরে প্রায় 800-র মতন ডিলার আছে। টিসিবির 800 ডিলারের ডিউ লেটার লাগবে, 800 ডিলারের। আমরা ওনাকে রংপুরে উনি থেকে ওই 800 ডিলারের ডিউ লেটার একদম, যে ওনার চলে যাওয়ার কথা ছিল 2 দিন আগে, আমরা 2 দিন তাকে ইয়ে করে সারা রাত ধরে সে 800 ডিলারের ডিউ লেটার দিয়েছে। রংপুরের উন্নয়নের জন্য যেখানে কথা বলা দরকার সংসদে, রংপুরের দাবি দাবা নিয়ে সব সময় সংসদে কথা বলেছে। জিএম কাদের একটা পার্টির চেয়ারম্যান, তারেক জিয়াও একটা পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল, এখন চেয়ারম্যান। এখন আপনার অন্যান্য দলেরও চেয়ারম্যান আছে। চেয়ারম্যানরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশে অ্যাটেন্ড করে। সেই চেয়ারম্যানরা নিজ এলাকায় সময় দিতে পারে না আপনার পার্টির দায়িত্বে থাকা অবস্থায়। তারপরেও কিন্তু জিএম কাদের রংপুরে ব্যাপকভাবে সময় দিয়েছে। প্রত্যেকটা সম্প্রদায়, আপনি হিন্দু সম্প্রদায়দের কাছে, মুসলিম আমাদের মসজিদ মাদ্রাসার নেতৃবৃন্দ, আমাদের করিমিয়া মাদ্রাসায় জিএম কাদের সাহেব গিয়েছে, আপনার হিন্দুদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়েছে, আপনার সাধারণ মানুষের সাথে যোগাযোগ করেছে, সাধারণ মানুষের পাশে ছিল সবসময়। কিন্তু জিএম কাদের যখন প্রয়োজন রংপুরে ওনাকে ডাকা হয়েছে তখনই কিন্তু উনি চলে এসেছে, উনি ছিল না এই কথাটা বলা ভুল। প্রথম কথা হচ্ছে অনুপস্থিতিটা, এটা হচ্ছে বলা যাবে না। এই কারণে নির্বাচন কমিশনের একটা আচরণবিধি আছে যে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। তারপরেও আমরা অন্যান্যরা যেভাবে চালাচ্ছে আমরা সেভাবে চালাচ্ছি না। আমরা ওয়ার্ড লেভেলের নেতৃবৃন্দকে বলেছি যে তারা তাদের ওয়ার্ডে গণসংযোগ করার জন্য বলেছি। প্রত্যেকটা আমাদের ওয়ার্ড ইউনিয়ন, 5টা ইউনিয়ন, আমাদের 24টা ওয়ার্ড সিটি কর্পোরেশনের, এবং আমাদের মনে করেন 5টা ইউনিয়ন নিয়ে হচ্ছে রংপুর সদর আসন গঠিত। রংপুর আগে ছিল 25টা, একটা 9 নম্বর ওয়ার্ডটা কেটে গেছে গঙ্গাচড়ায়। আমাদের নেতৃবৃন্দকে বলা হয়েছে তারা কার্যক্রম চালাচ্ছে। যেহেতু ওরা বলতেছে যে জিএম কাদের রংপুরে নেই, এই কথাটা বললে আচরণবিধির কারণে কিন্তু উনি মাঠে যাচ্ছে না বা যাওয়া হচ্ছে না, ওনাকে নিয়ে যাওয়া হয়নি। উনি 1 সপ্তাহ আগে রংপুর থেকে চলে গেলেন, 7 দিন রংপুরে থেকে গেলেন 1 সপ্তাহ আগে। উনি ওনার বন্ধু আমাদের রামু কাকা মারা গেছেন, সেখানে উনি শ্মশানে গিয়েছেন।
রামু কাকার বাসায় গিয়েছেন, তারপরে লোকজনের সঙ্গে বাসায় মত বিনিময় করেছেন, যারা যারা এসেছেন মত বিনিময় করেছেন। আর আপনি যে কথাটা বললেন যে আবেগ, আসলে এরশাদ সাহেবের আবেগ না, এরশাদ সাহেবের ওটা ছিল ভালোবাসা। ভালোবাসার কোনো সময় কমতি হয় না। একটা আমার পিতা যদি বৃদ্ধ হয়ে যায়, আমি কিন্তু আমার পিতাকে ছুঁড়ে ফেলে দেব না। আমার ভাই যদি একটা গরিব হয়, আমার ভাইকে কিন্তু বের করে দেব না। আমার ভাইয়ের পাশে থাকবো, ভাইকে সহযোগিতা করব। তা বগুড়ার মানুষ যখন আপনার জিয়াউর রহমানকে ভোট দেয়, বগুড়ার মানুষ কিন্তু জিয়াউর রহমান, তাহলে জিয়াউর রহমানের বেলায় আবেগ হয় না, এরশাদ সাহেবের বেলায় আবেগ হয়। জিয়াউর রহমানকে প্রকৃতভাবে বগুড়ার মানুষ ভালোবাসে। ওখানে কিন্তু আমাদের 4টা সিট ছিল, 4 জন এমপি ছিল আমাদের। আমরা কোনোদিন একটা মুহূর্তের জন্য বলিনি যে ওখানে আমাদের জনপ্রিয়তা আছে। ঝড়ে বক পড়ে সেইভাবেই আমাদের ওখানে এমপি হয়েছে, বিনা ভোটের এমপি। রওশন এরশাদের সময় 14 নির্বাচন যে রওশন এরশাদ করেছিল, সেই 14 নির্বাচনে রওশন এরশাদের কারণে ওখানে বিনা ভোটে আপনার 4 জন এমপি হয়েছিল। সেজন্য আমরা কি বলবো যে ওখানে আমাদের জনপ্রিয়তা আছে? বগুড়ায় কোনোদিন আমাদের জনপ্রিয়তা ছিল না। বগুড়ায় বিএনপির জনপ্রিয়তা। গোপালগঞ্জে আপনি যান, টঙ্গিপাড়ার দিকে যান, সেখানে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা আছে। ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা। এবং এই ভালোবাসা রংপুরের মানুষ জাতীয় পার্টিকে কেন ভালোবাসে? জাতীয় পার্টির সরকারে থাকা অবস্থায় 9 বছরে সুশাসন প্রতিষ্ঠিত করেছিল। এরশাদ সাহেব 19টি জেলা থেকে 64টি জেলা করেছিল, 460টি উপজেলা করেছে, হাজার হাজার কিলোমিটার রাস্তাঘাট উন্নয়ন করেছে। এরশাদ সাহেব, আমি এখন আপনাদের এই এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এরশাদ সাহেব রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশে যত উন্নয়ন করেছে, এই উন্নয়নগুলোর আদবধি কেউ কোনো সরকার করতে পারেনি। 64টা জেলা এরশাদ সাহেব করেছে, 460টি উপজেলা করেছে। আপনার এই উন্নয়ন আপনি দেখেন যে বিএনপি একটা জেলা করেছে, যা আওয়ামী লীগ একটা জেলা করেছে, উপজেলাও হয়তো করেছে, কিন্তু জেলা যেগুলো গঠন করেছে এরশাদ সাহেব। এরশাদ সাহেবের উন্নয়নের উপরেই কিন্তু প্রতিটি সরকার রিপেয়ার ওয়ার্ক করতেছে। এই রিপেয়ার ওয়ার্ক এরশাদ যদি জেলাগুলো করে নিয়ে না যেত, এরশাদ যদি উপজেলাগুলো করে না নিয়ে যেত, তাহলে কিন্তু এই উন্নয়নগুলো হতো না। এই উন্নয়নগুলো এখন যেগুলো উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নগুলো হতো না। অবশ্যই উন্নয়নের কৃতিত্ব জাতীয় পার্টি। এখানে আপনি যখন সংসদ সদস্য নির্বাচিত হবেন সারা বাংলাদেশে, আপনাকে নির্দিষ্ট একটা বরাদ্দ থাকবে। আপনার নির্দিষ্ট বরাদ্দ, আপনার প্রত্যেকটা সংসদ সদস্যের নির্দিষ্ট বরাদ্দ থাকবে। আর একটা গভর্নমেন্ট নির্ধারণ করে দেয়, হয় 15 কোটি টাকা, না হলে মনে করেন 10 কোটি টাকা, না হলে 12 কোটি টাকা একটা উন্নয়ন বরাদ্দ, বাৎসরিক একটা উন্নয়ন বরাদ্দ দেয়। তা বাৎসরিক উন্নয়ন বরাদ্দ থেকে আপনার এই উন্নয়নগুলো হয়। আর আপনার যে ডেভেলপমেন্টগুলো যেগুলো হবে, ইউনিভার্সিটি বা স্কুল কলেজ এমপিওভুক্ত, এগুলো আবার এমপি ডিও লেটারের উপরে আপনার এগুলো নির্ধারণ হয়। যেমন এরশাদ সাহেব, আপনার মৃত্যুর পূর্বে এরশাদ সাহেব এমপি থাকা অবস্থায় এরশাদ সাহেব রংপুর আমাদের মেডিকেল কলেজ, এখানে বিভাগীয় শহর হিসেবে রংপুর মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল ইউনিভার্সিটির জন্য এরশাদ সাহেব একটা ডিও লেটার শেখ হাসিনাকে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী হিসেবে। এটা আন্ডার প্রসেসে ছিল, ওইটা প্রসেসিংয়ের মধ্যে ছিল যে রংপুর মেডিকেল ইউনিভার্সিটি হওয়ার জন্য। এটা আমরা এরশাদ সাহেব আরও একটা চিঠি জিএম কাদের সাহেব দিয়ে গেছেন শেখ হাসিনা সরকারকে। সেটা হচ্ছে রংপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা করা হয়েছিল, এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা ঘোষণা করেছিল। পরবর্তীতে সরকার এসে সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রংপুর থেকে নিয়ে যাওয়া হয়েছে। সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা পুনর্বহাল করার জন্য জিএম কাদের সাহেব এবং এরশাদ সাহেব দুইজনেই মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ডিও লেটার দিয়েছিল। হ্যাঁ, রংপুর বরাদ্দ বঞ্চিত। আমাদের রংপুরের সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তফা সাহেব। 2 টার্মে আপনার 1 টার্মে 1 বছর 1.5 বছর মেয়রগিরি করে জুলাই বিপ্লবের পরে তাদের মেয়রশিপ সারা বাংলাদেশের মেয়রের ক্ষমতা বাতিল করে দেয়। আমাদের মোস্তাফিজুর রহমান মোস্তফা মেয়র হওয়ার পরে রংপুরে তার নিজ উদ্যোগে এবং আমাদের রংপুরের যে ডেভেলপমেন্ট হয়েছে, 1200 কোটি টাকার কাজ সে করেছে। হ্যাঁ, আপনার এইটা বলতে পারেন উন্নয়ন থেকে বঞ্চিত রংপুর এই কারণে যে রাজশাহী সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে 5000 কোটি টাকা, সেখানে রংপুর সিটি কর্পোরেশনের বরাদ্দ দেয় 200 কোটি টাকা। এই এক্সট্রা যে বরাদ্দটা, সেটা মনে করেন যে প্রধানমন্ত্রীর কাছে যে একনেকে পাশ করে তদবির করে তারপরে মোস্তাফিজুর রহমান মোস্তফা 1200 কোটি টাকার কাজ করেছে প্রথম টার্মে। তারপরের টার্মে আসার পরে উনি 1600 কোটি টাকার প্রজেক্ট সাবমিট করেছিল।
ডিপিপি সাবমিট করেছিল 1600 কোটি টাকা, সেটা ডিপিপি আপনার শেখ হাসিনা গভর্নমেন্টের সময় দেওয়া হয়েছিল, পরবর্তীতে শেখ হাসিনার পতনের পরে ওইটা মুখ থুবড়ে পড়ে আছে। ওই প্রজেক্টটা যদি ইয়ে হতো তাহলে প্ল্যানিং রংপুর আমাদের একটা সিটি বাস্তবায়ন হতো। এটা তো জাতীয় পার্টির মেয়র হয়েছে, সে কারণেই তো ডেভেলপমেন্ট হয়েছে। ডেভেলপমেন্টের অংশীদারটা তো সে নিজেই ডেভেলপমেন্টের কাজটা করে নিয়ে এসেছে। আপনার বঞ্চিত ঠিক আছে, আপনি যেটা বলছেন কোথায় 5,000 কোটি টাকা, কোথায় 200 কোটি টাকা। ইনশাল্লাহ রংপুরের মানুষের ভালোবাসা, রংপুরের মানুষের সমর্থন, এখানে আমাদের কোনো কৃতিত্ব নয়। আমরা যারা জাতীয় পার্টি করি, আমরা রংপুরের মানুষের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। রংপুরের মানুষ এরশাদ সাহেবকে ভালোবাসে, এরশাদ সাহেবের কারণে জাতীয় পার্টিকে ভোট দেয়, লাঙ্গল মার্কায় ভোট দেয়। রংপুরের মানুষের ভালোবাসা নিয়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি যে আবারও আমরা রংপুরের সংসদ সদস্য নির্বাচিত করবে জিএম কাদেরকে। না না, এরকম কোনো রুল জারি হয়নি। জুলাই যোদ্ধা নামক একটা সংস্থা সম্ভবত তারা একটা রিট দায়ের করেছিল, সেই রিটটা খারিজ হয়ে গেছে। জাতীয় পার্টি আপনার এরকম কোনো আজকে কোনো রায় হয়নি, এটা আমাকে এক সাংবাদিক ফোন করেছিল, আমি তাকে উত্তর দিয়েছি। আমাদের শামীম হায়দার পাটোয়ারি বিকেল 5টায় আপনার একটা ব্রিফিং করেছিল নির্বাচন কমিশনে, হেয়ারিং যে আমাদের প্রার্থিতা যেটা বাতিল হয়েছে সেই বাতিল প্রার্থিতার উপরে হেয়ারিং করে উনি একটা প্রেস ব্রিফিং করতেছিলেন। সেখানে ওই ধরনের কোনো কথা আসেনি। পরে আমি ঢাকায় ফোন করলাম, ঢাকায় ফোন করে জানলাম যে এই ধরনের কোনো ইয়ে হয়নি। এরা একটা রিট দায়ের করেছিল, সেই রিটটা অনেক আগেই, আজকের থেকে 3-4 দিন আগেই মাননীয় হাইকোর্ট রিটটা খারিজ করে দিয়েছেন। আসলে এটা পার্টির চেয়ারম্যানের ডিসিশন। পার্টির চেয়ারম্যানের সাথে কারা কথা বলেছে, বিএনপির লোকজন পার্টির চেয়ারম্যানের সাথে কথা বলেছে, এটুকু আমরা শুনেছি। আর এখন কি কথা বলেছে না বলেছে এবং তার সাথে কি কথা হচ্ছে এইটা বিষয়ে আমরা বলতে পারবো না। এটা ডিসিশনটা, যে বক্তব্যটা, এটা পার্টির চেয়ারম্যানই দেবে। আর আমি একটা কথা আপনাদের বলি, সেই কথাটা আপনারা প্রচারের মধ্যে রাখবেন। সেটা হচ্ছে যে রংপুরে তথা বাংলাদেশে একটা পরিচ্ছন্ন রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির মধ্যে কোনো চাঁদাবাজ নেই, জাতীয় পার্টির মধ্যে কোনো সন্ত্রাসী নেই, জাতীয় পার্টির মধ্যে কোনো ভূমিদস্যু নেই, জাতীয় পার্টির মধ্যে কোনো ধর্ষণকারী নেই, জাতীয় পার্টির মধ্যে কোনো বাজারঘাট দখলকারী নাই। জাতীয় পার্টি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল, এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি বাংলাদেশে একমাত্র পরিচ্ছন্ন রাজনৈতিক দল জাতীয় পার্টি। এবং বাংলাদেশের 9 বছরের সুশাসন একমাত্র জাতীয় পার্টি দেখিয়েছে। এই কারণে জাতীয় পার্টিকে ভোট দেওয়ার জন্য আমি দাবি জানাবো রংপুরের মানুষের কাছে সহ বাংলাদেশের মানুষের কাছে, যে জাতীয় পার্টি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। 9 বছর সফলতার সাথে রাজনীতি করেছে, দেশ চালিয়েছে, 19টি জেলা থেকে 64টি জেলা করেছে, 460টি উপজেলা করেছে, হাজার হাজার কিলোমিটার রাস্তা করেছে, হাজার হাজার কিলোমিটার ব্রিজ কালভার্ট করেছে। এই অভূতপূর্ব উন্নয়ন জাতীয় পার্টি করেছে। রাষ্ট্রধর্ম ইসলাম করেছে, শুক্রবার ছুটির দিন করেছে, মসজিদ মাদ্রাসা মন্দিরের বিদ্যুৎ বিল মকুব করেছিল এরশাদ সাহেব রাষ্ট্রপতি থাকা অবস্থায়। ইসলামিক জোট, আপনার জামাত ইসলামী বাংলাদেশ বিএনপির সাথে জোট করে তারা সরকারে ছিল, 2 জন মন্ত্রী ছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তারা 2 জন মন্ত্রী, জাতীয় পতাকা বহনকারী 2 জন মন্ত্রী ছিল, ফুল ফ্লেজড মিনিস্টার। তারা জাতীয় সংসদে দাঁড়িয়ে কোনোদিন বাংলাদেশে ইসলামিক রাষ্ট্রধর্ম, ইসলামকে করার ব্যাপারে, বাস্তবায়ন করার ব্যাপারে, বা ইসলাম নিয়ে কোনো ধরনের কোনো বিল তারা এনেছে কিনা আমার জানা নেই। আমার মতে বাংলাদেশে ইসলামিকভাবে রাষ্ট্রধর্ম ইসলাম করেছে একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদ। তার মধ্যে চিন্তা চেতনায় ইসলাম ধারণ করে জাতীয় পার্টি। জাতীয় পার্টি স্বাধীনতার সপক্ষের একটা শক্তি, জাতীয় পার্টি ইসলামিক মূল্যবোধের একটা পার্টি। জাতীয় পার্টি একমাত্র ইসলামের জন্য যদি কোনো কিছু করে থাকে জাতীয় পার্টি করেছে। আর আপনি যে জোটের কথা বলছেন, সেই জোট ইতিপূর্বে ক্ষমতায় ছিল, কোনো কিছু করেনি, এবং আগামী দিনে করবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। আর বিএনপি যেমন ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ওরকম 9 বছর ক্ষমতায় ছিল। জাতীয় পার্টি অভূতপূর্ব উন্নয়ন করেছে, আপনার বিএনপি এদেশে উন্নয়ন করেছে। তা আপনার যখন বিশ্লেষণ করবেন, বিএনপি আবার আসবে, বিএনপি আবার উন্নয়ন করবে। আমাদের জাতীয় পার্টি যদি আপনারা এখনো আমাদের 200 আসনে প্রার্থিতা রয়েছে,
আরও হয়তো 20টা আমাদের প্রার্থী আবার হবে 220 জন বাতিল হওয়ার পরে আমরা যদি ক্ষমতায় আসি আমরাও আবারও আমরা আগে যেভাবে আমরা সর্বশ্রেষ্ঠ উন্নয়ন করেছি জাতীয় পার্টির এই 9 বছরে এই কেউ এর ধারে কাছে কোনো দল যেতে পারেনি যারাই ক্ষমতায় ছিল। আবারও আমরা প্রমাণ করে দেব যদি জাতীয় পার্টি ক্ষমতায় আসে। জাতীয় পার্টি এরশাদের নামের উপরে তো থাকবেই, জিয়াউর রহমানের নামের উপরে বিএনপি আছে, বঙ্গবন্ধুর নামের উপরে আওয়ামী লীগ আছে। আলাদা আদর্শ হচ্ছে, আমি তো বললামই যে জাতীয় পার্টি ইসলামিক মূল্যবোধ এবং স্বাধীনতার চেতনাকে লালন করে। জাতীয় পার্টি শতাংশটা ভোট দেবে জনগণ। রংপুরের জনগণের ভালোবাসা নিয়ে আমরা এতদিন ধরে আছি এবং এখনও আছি। রংপুরের জনগণ আমাদেরকে ইনশাল্লাহ ভোট দেবে, এই আশাটাকে রাখতে পারি যে আমাদেরকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। তাদের ভোটের উপরেই আমরা প্রত্যাশা রাখি। আমরা আমাদের না ফিল্ড ওয়ার্ক তো আমাদেরকে মানুষ তো প্রতিশ্রুতি আমাদের, যেমন আমরা বাড়ি বাড়ি যখন আমাদের লোকজন যাচ্ছে তখন মানুষ বলতেছে যে আমাদের এখানে আশা লাগবে, আমরা তো জাতীয় পার্টির লোক, রংপুরের মানুষ তো আমরা জাতীয় পার্টির, আমাদের এখানে আশা লাগবে কেন? এভাবে কিন্তু আমাদের ওয়ার্কারদেরকে বাড়ি বাড়ি এইভাবেই অভ্যর্থনা জানাচ্ছে। না, বিএনপি যেহেতু স্বাধীনতার পক্ষের শক্তি, আমরাও স্বাধীনতার পক্ষের শক্তি। আমরা বিএনপিকে নির্বাচনে প্রতিপক্ষ আমাদের সাথে, আমরা মনে করছি যে বিএনপির সাথে নির্বাচনে আমাদের প্রতিপক্ষ হিসেবে আমরা বিএনপিকে মনে করছি, আমরা অন্য কোনো জোটকে মনে করছি না। একটা ধূম্র জাল সৃষ্টি করার চেষ্টা করতেছে অন্যান্য রাজনৈতিক দলরা, কিন্তু বিএনপি চেয়ারপারসন তারেক জিয়া কিন্তু প্রতিদিন বগুড়ায় যায় না। প্রতিদিন উনি বগুড়া, ওনার নির্বাচনী এলাকা হচ্ছে বগুড়া, প্রতিদিন কিন্তু বগুড়া যায় না। আপনার শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনার টঙ্গিপাড়াও কিন্তু প্রতিদিন যায়নি। কিন্তু জিএম কাদের একমাত্র ব্যক্তি এবং এরশাদ সাহেব একমাত্র ব্যক্তি যে বারবার মাসে 2বার 3বার করে তারা নির্বাচনী এলাকায় এসেছে। তা আমাদের এমপিকে আপনারা এর আগে জিএম কাদের 2বার এমপি রংপুর সদরে, এর আগে এবং তার আগে 96 সালে একবার এমপি হয়েছিল জিএম কাদের, আবার এখানে 2024-এ এমপি হলো। তাহলে 24 হয়েছে, 8-এ 24 হয়েছে। তা সেখানে জিএম কাদের সাহেব প্রত্যেকবারই মানুষের কাছে আসছে, রংপুরের মানুষের কাছে ছিল এবং থাকবে, এই প্রত্যাশাটা রাখছি। এবং এটা যারা বলে তারা সবসময় ভুল প্রচারণা, মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মানুষের প্রতি বার্তা হচ্ছে যে জাতীয় পার্টির 9 বছরের সুশাসন, জাতীয় পার্টির 9 বছরে এরশাদ সাহেব আমাদের 19টা জেলা থেকে 64টা জেলা করেছে। এরশাদ সাহেব 460টি উপজেলা করেছে। এরশাদ সাহেব ইসলামকে রাষ্ট্রধর্ম করেছে। এরশাদ সাহেব সব ধর্মের সম অধিকার প্রতিষ্ঠিত করেছে। এরশাদ সাহেব মসজিদ মাদ্রাসা বিদ্যুৎ বিল মকুব করেছেন, মন্দিরের বিদ্যুৎ বিল মকুব করেছিলেন। তা আপনারা রংপুরের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো এরশাদ সাহেব করেছেন, সেই কর্মকাণ্ডগুলো বিশ্লেষণ আপনারা এখন বিএনপির বা আওয়ামী লীগের উল্লেখযোগ্য কর্মকাণ্ড আপনারা যদি মনে করেন, তার থেকে অনেক বেশি উন্নয়ন এরশাদ সাহেব করেছে। উন্নয়নের মাপকাঠিতে যদি মানে ভোট দেওয়া যেত বা ভোট হতো, তাহলে এরশাদ সাহেব 100 বছর এ দেশে ক্ষমতায় থাকতো। তারপরেও রংপুরের মানুষকে আমরা আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে আমরা আপনাদেরই সন্তানের দল, আপনাদেরই রংপুরের মানুষের পার্টি, জাতীয় পার্টি। আপনাদের রংপুরের, আপনারা লাঙলকে লালন করেন, ধারণ করেন, বহন করেন, এই লাঙলকে আপনারা নির্বাচিত করবেন, এই প্রত্যাশা রাখছি আমি রংপুরের মানুষের।